জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ সপ্তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে শহীদ পরিবারের সদস্যরা সহ ১৬ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা আসামিদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেন। এর আগে গত ১০ জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সে সময় নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে লোপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। দৃশ্যমান খেলাপি ঋণ ও স্থগিতাদেশের আওতায় থাকা সব অর্থ মিলিয়ে চলতি বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৯৩,৫৭৭ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩৯%। খেলাপি ঋণের লাগাম টানতে ঋণ প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতার তাগিদ ব্যাংকারদের। অন্যদিকে খেলাপি ঋণ বাড়তে থাকলে ব্যাংকের তারল্য ঘাটতি ও বিনিয়োগে স্থবিরতা সহ নানা শঙ্কার কথা বলছেন অর্থনীতিবিদরা। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন নাগাদ দৃশ্যমান খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৩০,৪২৮ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ২৭.৯%। অন্যদিকে আদালতের স্থগিতাদেশের আওতায় থাকা আরও ১,৬৩,০০০ কোটি টাকা খেলাপি ঋণ হিসেবে দেখানো যাচ্ছে না। সব মিলিয়ে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬,৯৩,৫৭৭ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩৯%। গত ৫ বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, খেলাপি ঋণ বৃদ্ধির হার ক্রমাগত বেড়েই চলেছে। ২০২১ সালে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল মোট ঋণের ৭.৯৩%, সেখানে চলতি বছরের জুন শেষে তা দাঁড়িয়েছে ২৭.৯%। খেলাপি ঋণের পরিমাণ বাড়ার কারণ হিসেবে বিগত সরকারের মদতপুষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জালিয়াতি সহ বেশ কিছু কারণের কথা বলছেন ব্যাংকাররা। ব্যাংকাররা খুবই অসন্তোষের মধ্যে ছিল যে বারবার নীতিমালা পরিবর্তন হচ্ছে এবং খেলাপিদেরকে ঠিক খেলাপি বলে ঘোষণা করা যাচ্ছে না। আবার অন্য সময় খেলাপি ঘোষণা করলেও তারা উচ্চ আদালতের একটা নিষেধাজ্ঞা নিয়ে এসে বলে আমাদেরকে খেলাপি করা যাবে না। এতে করে খেলাপিরা একদিকে পার পেয়েছে, খেলাপিরা তাদের পেশি শক্তি দেখাতে পেরেছে, ব্যাংকাররা নিজেদেরকে খুব অসহায় বোধ করেছে, কারণ খেলাপিরা বারবারই পুলিশের সাপোর্ট পাচ্ছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। খেলাপির বাইরে যেগুলোকে আমি লুটপাটের লোন বলছি কিংবা বেনাপি ঋণ বলছি, সেগুলোকে ধরার ব্যবস্থা করতে হবে, সেগুলোকে ফেরত আনার জন্য চেষ্টা করার সাথে সাথে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদে খেলাপি ঋণের পরিমাণ বাড়তে থাকলে সংকটে পড়বে দেশের ব্যাংক খাত। যদি এইভাবে এনপিএল বাড়তে থাকে তাহলে আরও নতুন নতুন ব্যাংক বসে যাবে। একটা তো হলো সেই ব্যাংকের ডিপোজিটারদের টাকা আটকে যাবে, কিন্তু রেস্ট অফ দ্য ব্যাংকিং সেক্টরে আতঙ্ক ছড়িয়ে যাবে, অনেকে ব্যাংক থেকে টাকা তুলে ফেলবে। তখন শিল্প বাণিজ্য খাতে এবং ইনক্লুডিং স্মল বিজনেস বা এগ্রিকালচার, ট্রেড ফাইন্যান্স, আমাদের যে ফাইন্যান্সিংয়ের প্রয়োজন সেটা ব্যাহত হয়ে ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে, বিনিয়োগ ব্যাহত হবে এবং আলটিমেটলি এমপ্লয়মেন্ট ব্যাহত হবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের পাশাপাশি সক্ষমতা বাড়ানোরও তাগিদ দেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের যে নিজস্ব সক্ষমতা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভোলা পৌরসভার রাস্তাগুলো খানাখন্দে ভরা, যে কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন আর পথচারীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত মেরামতের দাবি জানিয়েছে পৌরবাসীরা। প্রশাসক বললেন, বাজেট পাওয়ার সাথে সাথে সংস্কার কাজ শুরু হবে। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। প্রথম শ্রেণীর পৌরসভার পদমর্যাদায় রয়েছে ভোলা সদর পৌরসভাটি। তবে রাস্তাঘাটের অবস্থা দেখে কারো বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর পৌরসভা। জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও থানার মোড়সহ পৌর এলাকার অধিকাংশ রাস্তা চলাচলের অনুপযোগী। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় লিংক রোডগুলোতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার পথচারীরা। দীর্ঘদিন যাবৎ আমাদের এই রাস্তাটা
বৃষ্টি এবং বর্ষাতে ভেঙে বিভিন্ন রকম সমস্যা হতে, অ্যাক্সিডেন্ট হতে। এই রাস্তাটা দিয়ে বড় বড় লরিগুলি চলে, ট্রাকগুলি চলে, চরপেশনমুখী যত বাস আছে সব বাসগুলি এই রাস্তা দিয়ে চলে। এই রাস্তাটা এরকমই পানি জমে যায়, আবার ধুলা বালি কি যে একটা অবস্থা, রাস্তাটা সংস্কার চাচ্ছি আমরা। পৌরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে পৌর প্রশাসক বলছেন, বাজেট পাওয়ার সাথে সাথেই কাজ শুরু হবে। একই সাথে পৌরসভার রাস্তার লিংক রোডে যাতে বড় যানবাহন প্রবেশ করতে না পারে সে ব্যবস্থাও দ্রুত নেওয়া হবে। এই কয়েকটা রাস্তার এই অর্থবছরে বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা সেগুলো কাজ শুরু করব। আমাদের যে ছোট রাস্তাগুলো আছে অর্থাৎ লিংক রোড যেগুলো আছে সেগুলোতে আর দিয়ে অর্থাৎ বড় যানবাহন যেন ঢুকতে না পারে সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য ইতিমধ্যে পৌরসভাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত রাস্তা সংস্কার করে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার দাবি পৌরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে 4টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সম্পন্ন হয়েছে। সকাল 10টায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই চুক্তি সই হয়। বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বৈঠকে বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়াও ৭১-এর অমীমাংসিত বিষয়ে আলোচনা হতে পারে উচ্চ পর্যায়ের এই বৈঠকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। এক যুগেরও বেশি সময় পর 3 দিনের ব্যবধানে পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বাংলাদেশ সফরে এসেছেন। জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ 7ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে শহীদ পরিবারের সদস্যরা সহ 16 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা আসামিদের সর্বোচ্চ শাস্তিরও দাবি করেন। এর আগে গত 10 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সে সময় নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের জন্য বরাদ্দ করা জমি থেকে লুট হয়ে গেছে শত শত গাছ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বালু ভরাটের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই গাছগুলো কেটে ফেলেছে। তবে তা অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য অধিগ্রহণ করা হয়েছে 205 বিঘা জমি। জমির বেশিরভাগে রয়েছে আম ও মেহগনি গাছের বাগান। গাছ ও স্থাপনা সহ জমি অধিগ্রহণ করা হলেও এরই মধ্যে কেটে লুট করা হয়েছে শত শত তাজা গাছ। গাছ কাটতেছেন কি কারণে? তো বলতেছে যে আপনাদের খাওয়া শেষ, এখন ভরাট হবে, এই জায়গাটা বালি ভরাট হবে। আমাদের মতো 5-7 জন লোক আসছে, এসে মনে করলেন যে গাছ টাছগুলো কাটছে, তো আমরা মনে করছি হয়তো বালি ভরাট করবে। ভরাট হবে, এই যে ভেকু দিয়ে তো গাছ কাটেছে সব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হিসেব মতে অধিগ্রহণ করা জমিতে প্রায় 5,500 গাছ রয়েছে। ভবন নির্মাণের জন্য নিয়ম মেনে কিছু গাছ বিক্রির প্রক্রিয়া শুরু করা হলেও এখনও দরপত্র আহ্বান করা হয়নি। বালু ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান বেআইনিভাবে প্রায় 180টি গাছ কেটে ফেলেছে, এমন দাবি করে ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এই কাজগুলি ঠিকাদার করতে পারে না, সে বেআইনিভাবে গাছগুলি কেটেছে, আমাদের অনুমতি নিয়ে তাকে কাটতে হতো। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার প্রয়োজন মনে করছে এবং সেটা কমিটি একটা গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থাটা নেওয়া হবে। ক্যাম্পাসে বালু ভরাটের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। দিন ইঞ্জিনিয়াররা 8টা, 8:30, 9টার দিকে সাইডে উপস্থিত থাকে প্রত্যেকটা দিন। তারা ক্লিয়ার করে বলতে পারবে যে কারা গাছ কেটেছে বা কারা সংশ্লিষ্টতা তাদের আছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গাছ কাটার সাথে জড়িতদের মুখোশ উন্মোচিত হবে। অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন প্রত্যাশা নগরবাসীর।
সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। রাষ্ট্র ও জনগণের স্বার্থে জুলাই সনদ, আইন কিংবা সংবিধান সংশোধন করতে হলে তা নির্বাচিত সরকার ক্ষমতায় এসে করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। রিজভী বলেন, দেশের বিভিন্ন স্থানে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে নির্বাচন ঝুঁকিপূর্ণ হবে। এসব অস্ত্র উদ্ধারে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। জুলাই সনদের ব্যাপারে কথা বলছেন। জুলাই সনদে যে সুপারিশ আসবে সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্রকে আপনার উদ্ধার করতে হবে। সফল ও টেকসই উত্তরণের জন্য এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও 3 থেকে 5 বছর সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এই আহ্বান জানান তারা। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় দিক তুলে ধরা হয়। আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন আইসিসি বাংলাদেশের সভাপতি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এলডিসি উত্তরণের প্রস্তুতির সময় বিবেচনায় আগামী বছরের নভেম্বরের মধ্যে গ্র্যাজুয়েশন উপযুক্ত সময় নয়। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী শিল্পের শুল্কমুক্ত প্রবেশাধিকার হারানোর ঝুঁকি কাটিয়ে উঠতে আমদানিকারক দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি সম্প্রসারণ করাসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। পাশাপাশি বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো এবং পণ্যের বহুমুখীকরণের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তারা। আরব আমিরাতে এশিয়া কাপ শেষে 3 ম্যাচের ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তান। টি-20 দিয়ে শুরু হওয়া 2 ফরম্যাটের সিরিজ পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। ওয়ানডে ও টি-20 ফরম্যাটের সিরিজ দুটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 এশিয়া কাপ শেষ হওয়ার পর সিরিজটি শুরু হবে, যেখানে 2 দলই এশিয়ার প্রধান ইভেন্টের গ্রুপ বিতে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। 2, 3 ও 5 অক্টোবর মাঠে গড়াবে সংক্ষিপ্ত ফরম্যাটের 3 ম্যাচ। 50 ওভারে 3টি ম্যাচ হবে, যথাক্রমে 8, 11 ও 14 অক্টোবর। ৭১ মুক্তিযুদ্ধ বিষয়টি নিয়ে দুবার সমাধান হয়েছে। ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এই বক্তব্যের সাথে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ চায় ৭১ গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাক। দুপুরে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এ কথা বলেন তিনি। এর আগে দুদেশের মধ্যে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সহ একটি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সম্পন্ন হয়েছে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এসব চুক্তি সই হয়। অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়ে চুক্তিতে সম্মত হয় দুদেশের সরকার। বাসোস এপিপির মধ্যে তথ্য বিনিময় ও বাণিজ্যিক ওয়ার্কিং গ্রুপ সহ মোট 5টি বিষয়ে সমঝোতা হয় বৈঠকে। বৈঠক শেষে সাংবাদিকরা 1971 সালে মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুর বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, 1974 সালে ত্রিপক্ষীয় চুক্তি ও 2002 সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি দুবার সমাধান হয়েছে। 1971-এর মুক্তিযুদ্ধ ইস্যুতে 1974 সালে একবার এবং পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট থাকা অবস্থায় আরও একবার সমাধান হয়েছে। এ বিষয়ে বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যেতে পারলে দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের দিকে এগিয়ে যাওয়া যাবে। বাংলাদেশ পাকিস্তান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে যাবে। পাক পররাষ্ট্রমন্ত্রীর এমন দাবির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার এই বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। বলেন, বাংলাদেশ চায় নিঃশর্ত ক্ষমা চাইবে পাকিস্তান। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক। আজকে বড় মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দেয়।
উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। বর্তমান সরকার চায় দুদেশের সম্পর্ককে এগিয়ে নিতে। আমরা তাদের বাজারে কিছু প্রবেশাধিকার চাইছি, বিশেষত সাফটার অধীনে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। টেক্সটাইল, জ্বালানি, ঔষধ শিল্প, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা বলে মনে করেছি। এদিকে আগামী 2 মাসের মধ্যেই ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু করা হবে বলেও জানান পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু হয়েছে। তবে শুনানির শুরুতেই হই হট্টগোলে জড়িয়ে পড়ে প্রতিপক্ষ গ্রুপ। উত্তেজনার এক পর্যায়ে তাদেরকে হাতাহাতিও করতেও দেখা যায়। তবে শুনানি শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আবেদনগুলো নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তিদের শুনানিতে যৌক্তিক বিষয়গুলো উপস্থাপনের পরামর্শ দেন তিনি। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আসনের উপর শুনানি চলছে। তবে আলোচনার শুরুতেই প্রতিপক্ষ গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই উত্তেজনার এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 10 আগস্টের মধ্যে 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে 1770টি দাবি আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। 24 আগস্ট থেকে শুরু হওয়া এই শুনানি চলবে চলতি মাসের 27 তারিখ পর্যন্ত। এই 4 দিন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। অনেকে আমাদের কাছে ইতিপূর্বে অনেক দাবি আপত্তি জানিয়েছিল, সেগুলো বিবেচনায় নিয়েছি। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিলের নিষ্পত্তি হবে আজ। গত 22 ও 23 আগস্ট 2 দিনে মোট আপিল করেন 34 জন প্রার্থী। আগামী 26 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। এরপর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। এদিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। এসব বিষয়ে কমিশনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন। এছাড়া বিজয় 71 হল এলাকার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিলেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে রাকসু ভবনে মনোনয়ন বিতরণ শুরু হয়। চলবে আগামী 26 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় 27 ও 28 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। যাচাই বাছাই করা হবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে 2 সেপ্টেম্বর। 3 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার শেষ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 4 সেপ্টেম্বর। আগামী 15 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে আজ থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্র যাচাইয়ের কাজ। আর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট। জাকসু নির্বাচনে 273টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশন সূত্র বলছে, জাকসু নির্বাচনে মোট ভোটার 11,919 জন। নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 28 আগস্ট আর 11 সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণ। বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবিতে বিক্ষোভ করেছেন দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবি বাস্তবায়ন ও ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া খুলনা সহ দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে সরাসরি পরীক্ষার মাধ্যমে সহকারী প্রকৌশলী নবম গ্রেড পদের নিয়োগ।
সিলেটে লুট হওয়া সাদা পাথর ফিরছে স্বস্থানে। জেলা ও উপজেলা প্রশাসনের অভিযানে জব্দ হওয়া সাদা পাথরগুলো ট্রাক যোগে পাঠানো হচ্ছে কোম্পানিগঞ্জে। সিলেট সদর উপজেলা ধূপাগুলে কয়েকদিনের অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর ছোট ও বড় ট্রাক যোগে ফেরত পাঠানো হচ্ছে। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বড় ট্রাককে ২,০০০ টাকা ও ছোট ট্রাককে ২০ লিটার জ্বালানির দাম দেওয়া হয়। ফেরত যাওয়া সাদা পাথরগুলো আগের জায়গায় ফেলছে স্থানীয় প্রশাসন। সড়ক নির্মাণে দুর্নীতি কমানো গেলে নির্মাণ ব্যয় প্রায় ৩০% কমবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে গাজীপুরের ভোকরা বাইপাস এলাকায় ঢাকা বাইপাস সড়কের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, দেশে দক্ষ প্রকৌশলী না থাকায় বাইরে থেকে লোক এসে সড়ক রেলপথ তৈরি করে দিয়ে যায়, যা লজ্জার বিষয়। বিদেশিদের উপর নির্ভরতা কমিয়ে দেশে দক্ষ প্রকৌশলী তৈরির চেষ্টা করতে হবে। চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব। দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন উপদেষ্টা। বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো চেষ্টা সরকার করতে দেবে না। বর্তমানে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে উল্লেখ করে ডক্টর আফম খালিদ হোসেন বলেন, সারা দেশের ওয়াকফ সম্পত্তি উদ্ধারে সরকার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কক্সবাজারের মহেশখালীতে মৎস্য ঘের থেকে তুলে নিয়ে এক যুবদলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, কালারমারছড়া ইউনিয়নের একটি মৎস্য ঘেরে হানা দেয় একদল দুর্বৃত্ত। এতে তারা ঘেরের কর্মচারীদের মারধর করে মাছসহ অন্য মালামাল লুটে নেয়। পরে চলে যাওয়ার সময় তোফায়েল আহমেদকে অপহরণ করে নিয়ে যায় তারা। ভোরে কালারমারছড়ার কাউল্লার ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁশঝাড়ে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত হয়েছে। সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ফ্ল্যাটে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। অন্যদিকে পটুয়াখালীর বাউফলে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত হয়েছে এক ডাকাত। মধ্যরাতে আদাবাড়িয়া ইউনিয়নের কাশীপুর গ্রামের এক বাড়িতে হানা দেয় ডাকাত দল। বাড়ির সবার চিৎকার আশপাশের লোকজন জড়ো হয়ে ২ ডাকাত সদস্যকে ধরে গণপিটুনি দেয়। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। অন্যদিকে ভোররাতে সাভারের আলমনগরের সুগন্ধা হাউজিং সোসাইটিতে নাসির উদ্দিনের ফ্ল্যাটে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এই ডাকাতি হয়। পরিবারের সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে ডাকাতরা লুটে নেয় নগদ অর্থ ও স্বর্ণালংকার। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন। নৌকাবাজ উপভোগ করতে মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চল সহ টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ঢাকার বিভিন্ন স্থান থেকে নৌকাবাজ প্রতিযোগিতা দেখতে আসেন লোকজন। এই প্রতিযোগিতায় মোট ২৩টি নৌকা অংশ নেয়। ৪টি রাউন্ড শেষে চূড়ান্ত পর্বে পাবনা জেলার সাঁথিয়ার সালেক মেম্বারের নেতৃত্বাধীন শেরে বাংলা ভিটেপাড়া দল চ্যাম্পিয়ন হয়। সীমানা নির্ধারণে আপত্তি নিয়ে নির্বাচন কমিশনের শুনানির প্রথম দিনেই কমিশনারদের সামনেই হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনে বিএনপি ও এনসিপি নেতারা পরস্পর বিরোধী অভিযোগ করেছেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, পেশাদারিত্বের সঙ্গে ও নিরপেক্ষভাবে তারা কাজ করে যাচ্ছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রথম দিনের মতো শুনানিতে 18টি আসনের আপত্তিকারীদের বক্তব্য শুনছিলেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনারগণ। আপনারা যদি একই বিষয়ে যদি একাধিক ব্যক্তি এসে থাকেন তাহলে একজন বললে তাহলে সুবিধা হবে, আমাদের সময় মেনটেন করতে পারবো। এ সময় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের বর্তমান সীমানা ঠিক রাখার পক্ষে বক্তব্য দিতে ওঠেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে বেশ কিছুক্ষণ সময়। কমিশন কর্মকর্তাদের হস্তক্ষেপে এই ঘটনা থামে। সাংবাদিকদের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অভিযোগ করেন, অপরিচিত ব্যক্তি তাকে ধাক্কা দিলে তার অনুসারীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া ৩-এ যিনি প্রার্থী, তিনি তার সদল বলে ২০-২৫ জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়।
তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, সীমানা নিয়ে আপত্তির জেরে তাকে হেনস্থা করা হয়েছে। আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে, আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে, আমার জামা কাপড় ছিঁড়ছে, এখানে সবাই দেখেছে। আপনারা, আমি বলতে চাই, এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই, রক্ত দিই নাই। পরে এ বিষয়ে ইসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয় এনসিপি। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই ঘটনার জন্য রুমিন ফারহানাকে দায়ী করেন। আমরা যদি রুমিন ফারহানার কথাই ধরে নেই, নিজ দলের মধ্যে এখনো পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয়নি। মানে বিএনপির নেতা কর্মীরা উনার কথা মতেই উনাকে সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেন। এটা খুবই শেষ। আমরা বলবো যে বিএনপি এত বড় একটা সংগঠন, সেই সংগঠনের আমরা চাই এই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক এবং সেন্ট্রাল কমান্ড সেখানে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ ৬টি জেলার ৮১১টি পক্ষে বিপক্ষে দাবি ও আপত্তির শুনানি শেষ হয় এদিন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ। ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি ড ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এই সময় তারা দুজন দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দিয়ে সার্ককে কার্যকর করার বিষয়ে একমত পোষণ করেন ড ইউনূস ও ইসহাক দার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও কথা বলেন তারা। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য বিশ্ব জনমত তৈরিতে বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাইবার বুলিং ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেজ বন্ধ করতে বিটিআরসিকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার আগেই ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তাদের। কোন একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন, বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। এই জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া। এবং সেই স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। এদিকে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষার্থী সংসদ 1, 2 আরও নাম না জানা অজানা অনেক কিছু আছে। আমরা প্রশাসনকে লিখছি যে এগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা করা হোক। ক্যাম্পাসে রঙিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। এদিকে মনোনয়নপত্র পুনর্বিবেচনার আবেদন করা 34 শিক্ষার্থী প্রার্থিতা ফিরে পাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে 2040 সালের মধ্যে $4,200 কোটি প্রয়োজন হলেও সেই লক্ষ্য পূরণে অনেকখানি পিছিয়ে সরকার, এমন তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। দুপুরে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সংস্থাটি জানায়, বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার হচ্ছে মোট চাহিদার মাত্র 3.6%। 2030 সালের মধ্যে যা হবে 20% এবং 2040 সালে 30%। সিপিডির গবেষকরা জানান, নবায়নযোগ্য জ্বালানির এমন উচ্চাভিলাষী লক্ষ্যের বিপরীতে বাস্তবায়নের চিত্র হতাশাজনক। আগামী 1.5 বছরের মধ্যেই নারায়ণগঞ্জে ক্রিকেট অবকাঠামো বদলে দিতে চান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নারায়ণগঞ্জে খেলোয়াড়দের বিভিন্ন লেভেলে খেলার জন্য যেন ঢাকায় যেতে না হয় সে ব্যবস্থা করতে চান তিনি।
দুপুরে নারায়ণগঞ্জ সদরে ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিভিন্ন গ্রাউন্ড ঘুরে দেখার পর বুলবুল বলেন, এখানকার সুযোগ সুবিধা বাড়াতে পারলে আরও বেশি ক্রিকেটার তুলে আনা সম্ভব। উন্নত মানের কোচ, অত্যাধুনিক প্রশিক্ষণের জন্য ক্রিকেটাররা জেলার ভেতরেই প্রয়োজনীয় কোচ পাওয়া যাবে বলে আশাবাদী তিনি। এর আগে ফতুল্লা রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণ কাজে পরিদর্শন করেন বিসিবির সভাপতি। আমি কভার করলাম এখানে গ্রাউন্ড ফ্যাসিলিটি, কোচ ডেভেলপমেন্ট, পাথওয়ে ডেভেলপমেন্ট, এবং আমরা আরেকটা যেটা চেষ্টা করবো যে আমরা নারায়ণগঞ্জে একটা হাই পারফরমেন্স সেন্টারে, হয়তো যখন আমাদের এখন জাহাঙ্গীর বলছিল 3টা উইকেট আছে, যখন এখানে আপনার কাছে যে 8টা 9টা 10টা বা 12টা উইকেট হয়ে যাবে, আমরা চেষ্টা করবো, প্রতিশ্রুতি দিতে পারছি না, একটা ইনডোর যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি এখানে